আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান, প্রভু নয় অসংখ্য বন্ধু থাকবে এমন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন নানা পরিকল্পনা। আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। কয়েক জায়গায় নির্বাচনী সহিংসতা, প্রাণহানি সহ আছে আহত। ভোটের নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হবে 37,000 বিজিবি সদস্য। ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সবকিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে, সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো ছিন্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, এই জাদুঘরটা দেখলে তার অনেকটুকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই ও বোনেরা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। যারা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায়। আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না, তারা মানুষকে কষ্ট দেয়। এত নির্যাতন, এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে, যার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই। কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষক। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেই জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা জানা জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গা থেকে বা সুপ্ত
জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কী করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটির নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 65 লাখ টাকা। এর মধ্যে 112টি পেজ অন্তত $100 খরচ করেছে। $100 নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে বিএনপি গত 30 দিনে 37 লাখ টাকা ও জামায়াতে ইসলামী 13 লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি 2224টি, জামায়াতে ইসলামী 740টি, ইসলামী আন্দোলন 80টি ও এনসিপি 77টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $100 নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো। সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না। এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সেই ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন? সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না। হাই প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করব এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক 18 থেকে 35 বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে। ঢাকা 10 আসনের মধ্যে, ফলে এই অঞ্চলে কিন্তু বেশ কিছু সমস্যা এরই মধ্যে এলাকাবাসী ভোগ করছেন, যার মধ্যে হাজারীবাগ এলাকা কিন্তু ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি মানুষ সেখানে বসবাস করছেন। একই সঙ্গে গ্যাস সংকট আছে, চাঁদাবাজির অনেক অভিযোগও আসে মাঝে মধ্যে এখান থেকে। যা প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই আশ্বাস দিচ্ছেন যে এই সমস্ত সমস্যা তারা মোকাবেলা করবেন, সমাধান করবেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা আগে এখান দিয়ে আসলে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম প্রচারণা চালিয়েছেন, তারও কিছুক্ষণ আগে চালিয়েছেন এখানে দাঁড়িপাল্লা মার্কায় যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থী। এবং সব মিলিয়ে আসলে অন্যান্য যারা প্রার্থী আছেন সবাই নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, যেহেতু হাতে কিন্তু খুব বেশি সময় আর নেই, কারণ 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে।